এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। ট্রাম্পের হুমকিতে ইরানের যুদ্ধের প্রস্তুতি। ইরানকে আত্মসমর্পণের নির্দেশ ট্রাম্পের, পাল্টা যুদ্ধের বার্তা তেহরানে। তবে কি আবারও শুরু হতে যাচ্ছে ভয়াবহ যুদ্ধ? এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এবার ইরানকে সাদা পতাকা তুলে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা জবাবে তেহরান বলছে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে তাদের সেনাবাহিনী, যার ফলে কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে দুই দেশের সমঝোতার মেয়াদ। হরমুজ প্রণালী ও পরমাণু কর্মসূচি ঘিরেও বাড়ছে উত্তেজনা। তাহলে কি আবারও বড় সংঘাতের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান? এদিকে ওমানেও বোমা ফেলবে আমেরিকা। ইরানের বন্ধু ওমানকে চরম হুমকি ট্রাম্পের। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের পর এবার ওমানে হরমুজ পাড়ের শান্তিপ্রিয় দেশটিতে এবার বোমা হামলা করবে আমেরিকা। নিজ স্বার্থে আঘাত লাগলে তারা কি করতে পারে তাই যেন দেখালো তারা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুমকি দিয়ে বলেছেন, আমেরিকার স্বার্থের পথে বাধা হয়ে দাঁড়ালে ছাড় পাবে না ওমান। করা হতে পারে বোমা হামলা। আমেরিকার মিত্র হলেও সাম্প্রতিক সময়ে ইরানের সঙ্গে ওমানের রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এ কারণেই দেশটির ওপর এত রাগ আমেরিকার। ইরান যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, হরমুজ প্রণালী ঘিরে আমেরিকা আর ওমানের সম্পর্ক তত জটিল হচ্ছে। ইরান চাইছে নিজের শর্তে হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে। ওমান চেষ্টা করছে আলোচনার মাধ্যমে প্রণালীতে জাহাজ চলাচলের পথ পুনরায় চালু করতে, কিন্তু আমেরিকা চাইছে সম্পূর্ণ প্রণালীটিতে নিজেদের কৌশলগত নিয়ন্ত্রণ বজায় রাখতে। আর এ কারণেই তেহরানের সঙ্গে মাস্কাটের পারস্পরিক আলোচনা এখন ওয়াশিংটনের বিরক্তির কারণ হয়ে উঠেছে। এদিকে ইয়েমেনি হামলায় লন্ডভন্ড সৌদি রণতরীর বড় বহর। ইয়েমেন দিয়েছে আরও কড়া হামলার হুঁশিয়ারি। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। লোহিত সাগরের উত্তাল তরঙ্গে যেন অগ্নিগর্ভ হয়ে উঠেছে যুদ্ধের ময়দান। একের পর এক রকেট, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় কেঁপে উঠছে আকাশ বাতাস, যা গোটা আরব বিশ্বকে আজ দাঁড় করিয়ে দিয়েছে চরম উৎকণ্ঠা ও অনিশ্চয়তার মুখোমুখি। আন্তর্জাতিক জলসীমা থেকে শুরু করে মরুভূমির বালুচর, সবখানি এখন ধ্বনিত করছে সংঘাতের চূড়ান্ত গর্জন। লোহিত সাগরের মোখা উপকূলের কাছে ঘটে গেছে ধ্বংসাত্মক সামরিক অভিযান। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে একযোগে হামলা চালিয়েছে সৌদি আরবের একটি সামরিক ল্যান্ডিং শিপ এবং তার সহযোগী 4টি বোটের ওপর। ক্ষেপণাস্ত্রের প্রচণ্ড আঘাতে লোহিত সাগরের বুকে নিমেষেই ঘনিয়ে আসে এক ভীতিপ্রদ অগ্নিকুণ্ড। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য অনুযায়ী তাদের এই ক্ষেপণাস্ত্র হামলা ছিল অত্যন্ত নিখুঁত ও লক্ষ্যভেদী। সৌদি সামরিক জাহাজটিতে মুহূর্তে দাউ দাউ করে আগুন ধরে যায়। বহরের একাধিক টহল নৌকা সমুদ্রের নোনা জলে তলিয়ে যায় এবং বাকিগুলো আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়। ইয়েমেনি বাহিনী হুঙ্কার দিয়ে জানিয়েছে, জল কিংবা স্থল যেখানেই সৌদি সামরিক উপস্থিতি দেখা যাবে সেখানেই আঘাত হানা হবে এবং তাদের ঘোষিত অবরোধের বিপরীতে অবরোধ নীতি কঠোরভাবে বহাল থাকবে। এদিকে ইরানে পরমাণু হামলার পরিকল্পনা। ইরানে পরমাণু হামলা নিয়ে হোয়াইট হাউসে বৈঠক, কি ঘটতে যাচ্ছে এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের সঙ্গে সংঘাতের মধ্যে এবার পরমাণু হামলা নিয়ে হোয়াইট হাউসে গোপন বৈঠকের খবর সামনে এসেছে। বিষয়টি সত্য হলে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিতে পারে সম্পূর্ণ নতুন এবং ভয়াবহ মোড়। কিন্তু এই দাবি এসেছে কোথা থেকে আর কি বলছে ট্রাম্প প্রশাসন? এদিকে আমেরিকার ওপর ক্ষুব্ধ আরব মিত্ররা। ট্রাম্পের যুদ্ধের আঘাত সয়ে ক্লান্ত তারা। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুতে এখন কেবল বারুদের গন্ধ নয়, জমছে দীর্ঘদিনের জমে থাকা তীব্র ক্ষোভ আর আস্থার সংকট। ওয়াশিংটন আর তেহরানের মধ্যকার প্রলম্বিত এই সংঘাত পারস্য উপসাগরীয় অঞ্চলের রাজপথ থেকে শুরু করে সুউচ্চ রাজপ্রাসাদ পর্যন্ত কাঁপিয়ে তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালি রণকৌশল আর কূটনৈতিক ব্যর্থতা আজ উপসাগরীয় মিত্রদের এমন এক দোলাচলে ফেলে দিয়েছে যেখানে বন্ধুত্বের চেয়ে নিঃসঙ্গ নিরাপত্তাহীনতাই বেশি প্রকট। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত আর বাহরাইনের নীতি নির্ধারকদের মনে আজ প্রশ্ন উঠেছে, যাদের উপর তারা দশকের পর দশক ধরে অন্ধের মতো ভরসা করে এসেছেন, সেই যুক্তরাষ্ট্র কি আদতে তাদের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ, নাকি কেবল নিজের ভূ রাজনৈতিক স্বার্থের বলি বানাচ্ছে? নাম প্রকাশে অনিচ্ছুক এক উপসাগরীয় কর্মকর্তার বিস্ফোরক মন্তব্যেই স্পষ্ট হয়ে ওঠে পুরো পরিস্থিতি। ট্রাম্প এই যুদ্ধ শুরু করেছেন আর এর মূল্য দিতে হচ্ছে আমাদের। এদিকে ঘাঁটি ছেড়ে পালাচ্ছে ভারতীয় সেনারা। ভারতে ঢুকে পড়েছে চীনের সেনাবাহিনী, দখলে নিচ্ছে বিশাল এলাকা। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ভারতীয় ভূখণ্ডের কয়েক কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পাকাপোক্ত ঘাঁটি গড়ে ফেলেছে চীনা পিপলস লিবারেশন আর্মি। ধীরে ধীরে তারা ভারতের আরও অভ্যন্তরে ঢুকে পড়ছে বলেও জানা গেছে। এছাড়া ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশে চীনা বাহিনী ভারতীয় সেনাবাহিনীকে গুরুত্বপূর্ণ কয়েকটি টহল পয়েন্টে যেতে বাধা দিচ্ছে এবং সীমান্তের জমি দখল করেছে বলে অভিযোগ উঠেছে, যার ফলে ভারত চীন সীমান্তে বেড়েই চলেছে উত্তেজনা। এমনটাই দাবি করেছে অরুণাচল প্রদেশের আপার সুবনশিরি জেলার সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দা জনজাতির একটি সংগঠন। আজ 18 আগস্ট 2026 মঙ্গলবার সকাল। গতকাল ওয়াশিংটনে ভোরবেলা একটা ফোন সাক্ষাৎকার চলছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন সাংবাদিক প্রশ্ন করলেন, হরমুজ প্রণালী নিয়ে ইরান আর ওমান যে নিজেদের মধ্যে আলাদা করে কথা বলছে, সেটা নিয়ে আপনি কি ভাবছেন? উত্তরটা এক লাইনের, ওমান যদি পথে আসে আমরা ওদের বোমা মেরে উড়িয়ে দেব। আসল শব্দটা আরও কড়া ছিল, এই চ্যানেলে সেটা বলা যায় না, কিন্তু মানেটা এতটুকুও নরম নয়।
দর্শক বন্ধুরা, ওমান আমেরিকার শত্রু নয়, উপসাগরে আমেরিকার সবচেয়ে পুরনো চুক্তির বন্ধু। বন্ধুত্বটা 1833 সাল থেকে চলছে, মানে 193 বছর। সেই বন্ধুকে গতকাল বোমা মারার হুমকি দেওয়া হলো। এখানে আমি একটু থামতে চাই। খবরটা প্রথমে দেখে আমারও মনে হয়েছিল ট্রাম্প আবার একটা কড়া কথা বলে ফেলেছেন। একটা গুরুত্বপূর্ণ লেখা। আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প, খুবই গুরুত্বপূর্ণ। আগামী দিনে মধ্যপ্রাচ্যের সাথে আমেরিকার যে রসায়ন, সেই রসায়ন হয়তো পাল্টে যাবে। আগে এক সময় এমন ছিল যে আরব দেশগুলো তাদের রক্ষক হিসেবে তারা মনে করতো, আল্লাহর পরেই বোধহয় আমেরিকাকে মনে করতো যে আমেরিকা তাদেরকে রক্ষা করবে। এই জন্য তারা বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে, প্রচুর ঘাঁটি, এই সমস্ত ঘাঁটির সমস্ত খরচ আরব দেশগুলো বহন করছে। কিন্তু এখন সেই ঘাঁটিগুলি অকার্যকর। এই ঘাঁটি দিয়ে আরব দেশগুলোকে রক্ষা করতে পারেনি আমেরিকা। একদিকে আত্মসমর্পণের জন্য প্রকাশ্য চাপ, অন্যদিকে সামরিক শক্তির হুঁশিয়ারি। ইরানকে ঘিরে আরও কঠোর অবস্থান নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তেহরানের জবাবও স্পষ্ট। তাদের দাবি সমঝোতার ভিত্তি দুর্বল করেছে ওয়াশিংটনেরই পদক্ষেপ। ফলে এখন যে কোনো হামলা মোকাবেলার প্রস্তুতিকেই অগ্রাধিকার দিচ্ছে ইরান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত 17 জুন পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরান 14 দফার একটি সমঝোতা স্মারকে সই করে। এর লক্ষ্য ছিল 60 দিনের মধ্যে বৃহত্তর শান্তি চুক্তির পথ তৈরি করা, একই সঙ্গে সামরিক অভিযান বন্ধ, হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করা এবং পরমাণু ইস্যুতে আলোচনা এগিয়ে নেওয়ার কথা ছিল। কিন্তু সোমবার সেই সময়সীমা শেষ হলেও কোনো চূড়ান্ত সমাধান আসেনি। এর মধ্যেই ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ইরানের এখন আত্মসমর্পণে সাদা পতাকা তোলা উচিত। তবে সংঘাতের পরবর্তী পদক্ষেপের জন্য তার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই এবং তিনি তাড়াহুড়ো করছেন না বলেও জানান। একই সঙ্গে ইরান যেন কোনোভাবেই পরমাণু অস্ত্রের মালিক হতে না পারে, সেই অবস্থানও পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের বক্তব্যের পর তেহরানের অবস্থান তুলে ধরেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, সমঝোতা স্মারকের কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে শর্ত লঙ্ঘন করেছে, তাই 60 দিনের সময়সীমা কার্যত অর্থহীন হয়ে পড়েছে। তার ভাষ্য, নতুন করে হামলা হলে জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরানের সামরিক বাহিনী। মূল বিরোধের বড় অংশ জুড়ে রয়েছে হরমুজ প্রণালী। আল জাজিরার বিশ্লেষণ অনুযায়ী কোন রুট দিয়ে জাহাজ চলবে এবং প্রণালীতে কার কর্তৃত্ব কতটুকু থাকবে, এ নিয়ে শুরু থেকেই দুপক্ষের মতবিরোধ ছিল। কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্র আবার ইরানে হামলা শুরু করে, পাল্টা জবাব দেয় তেহরানও। ফলে স্বাক্ষরের মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই কার্যত ভেঙে পড়ে সমঝোতা। সাবেক মার্কিন কূটনৈতিক জোই হুড আল জাজিরাকে বলেন, অস্পষ্ট ভাষায় লেখা এই সমঝোতা শুরু থেকেই ব্যর্থতার ঝুঁকিতে ছিল। তার মতে, হরমুজ প্রণালীর সার্বভৌমত্বের প্রশ্নে দুপক্ষ এখন এমন অবস্থানে পৌঁছেছে যেখানে নতুন কোনো সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষণও দেখা যাচ্ছে না। সামনে এখন 3টি বড় প্রশ্ন: হরমুজে অচলাবস্থা কাটবে কিনা, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন কোনো আলোচনা শুরু হবে কিনা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে যুক্তরাষ্ট্র ইরান আবার পূর্ণমাত্রার সামরিক সংঘাতে জড়াবে কিনা। ইরানের পর এবার ওমানে হরমুজ পাড়ের শান্তিপ্রিয় দেশটিতে এবার বোমা হামলা করবে আমেরিকা। নিজ স্বার্থে আঘাত লাগলে তারা কি করতে পারে তাই যেন দেখালো তারা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুমকি দিয়ে বলেছেন, আমেরিকার স্বার্থের পথে বাধা হয়ে দাঁড়ালে ছাড় পাবে না ওমান, করা হতে পারে বোমা হামলা। আমেরিকার মিত্র হলেও সাম্প্রতিক সময়ে ইরানের সঙ্গে ওমানের রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এ কারণেই দেশটির ওপর এত রাগ আমেরিকার। ইরান যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, হরমুজ প্রণালীকে ঘিরে আমেরিকা আর ওমানের সম্পর্ক তত জটিল হচ্ছে। ইরান চাইছে নিজের শর্তে হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে। ওমান চেষ্টা করছে আলোচনার মাধ্যমে প্রণালীতে জাহাজ চলাচলের পথ পুনরায় চালু করতে, কিন্তু আমেরিকা চাইছে সম্পূর্ণ প্রণালীটিতে নিজেদের কৌশলগত নিয়ন্ত্রণ বজায় রাখতে। আর এ কারণেই তেহরানের সঙ্গে মাস্কাটের পারস্পরিক আলোচনা এখন ওয়াশিংটনের বিরক্তির কারণ হয়ে উঠেছে। ইরান ও হরমুজ প্রসঙ্গে মতের অমিল হওয়ায় প্রায় 2 শতকের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক ভুলে ওমানে বোমা ফেলার হুমকি দিয়ে বসেছেন যুদ্ধবাজ ট্রাম্প। বন্ধুত্বের মুখে ছাই দিয়ে পুরনো মিত্র ওমানকেই অপরাধীর কাঠগড়ায় দাঁড় করেছে যুক্তরাষ্ট্র। গেল সোমবার ট্রাম্প নিজেই যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ফক্স নিউজকে হামলার হুঁশিয়ারির খবরটি নিশ্চিত করেছেন, যদিও এবারই প্রথম নয়। চলতি বছরের মে মাসেও ওমানের ওপর ব্যাপক বোমা হামলা চালানোর হুমকি দিয়েছিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে গুরুত্বপূর্ণ গোপন যোগাযোগ বা ব্যাক চ্যানেল হিসেবে ব্যর্থ হয়েছে মাস্কাট। প্রায় 6 মাস পরেও ইরানের সঙ্গে মার্কিন সংঘাতের কোনো সমাপ্তি টানতে পারেনি ওমান। আর এর মাঝেই তেহরানের সঙ্গে সমঝোতার জন্য নির্ধারিত কূটনৈতিক সময়সীমাও চূড়ান্ত চুক্তি ছাড়াই শেষ হয়ে গেছে। দীর্ঘদিনের কৌশলগত অংশীদার ওমানের ওপর মার্কিন হামলা হলে বদলে যেতে পারে চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধের গতিপথ, যার জেরে আরও তীব্র হতে পারে ইরান আমেরিকা যুদ্ধ। পাশাপাশি আরও বিপজ্জনক হয়ে উঠবে হরমুজের জলপথ। উপসাগরীয় দেশগুলো পড়বে দ্বিমুখী চাপের মুখে। ফলে ইরানকে কেন্দ্র করে শুরু হওয়া যুদ্ধ পুরো উপসাগরীয় অঞ্চলের সংঘাতে পরিণত হবে। তাছাড়া ওমানের ওপর আঘাত হেলে শুধু আন্তর্জাতিক কূটনীতি নয়, বরং আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে আরও কোণঠাসা হয়ে পড়বেন ট্রাম্প। ধারণা করা হচ্ছে বন্ধু দেশের প্রতি আমেরিকার আগ্রাসী আচরণকে সুযোগ হিসেবে গ্রহণ করবে ইরান। ওমানকে বন্ধু ও প্রতিবেশী তকমা দিয়ে আমেরিকার সঙ্গে সংঘাত আরও জোরদার
জোরদার করবে, সেই সঙ্গে হরমুজে আরও আক্রমণাত্মক অবস্থানে যাবে ইরান। লোহিত সাগরের উত্তাল তরঙ্গে যেন অগ্নিগর্ভ হয়ে উঠেছে যুদ্ধের ময়দান। একের পর এক রকেট, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় কেঁপে উঠছে আকাশ বাতাস, যা গোটা আরব বিশ্বকে আজ দাঁড় করিয়ে দিয়েছে চরম উৎকণ্ঠা ও অনিশ্চয়তার মুখোমুখি। আন্তর্জাতিক জলসীমা থেকে শুরু করে মরুভূমির বালুচর সবখানি এখন ধ্বনিত করছে সংঘাতের চূড়ান্ত গর্জন। লোহিত সাগরের মোখা উপকূলের কাছে ঘটে গেছে ধ্বংসাত্মক সামরিক অভিযান। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে একযোগে হামলা চালিয়েছে সৌদি আরবের একটি সামরিক ল্যান্ডিং শিপ এবং তার সহযোগী 4টি বোটের ওপর। ক্ষেপণাস্ত্রের প্রচণ্ড আঘাতে লোহিত সাগরের বুকে নিমেষেই ঘনিয়ে আসে এক ভীতিপ্রদ অগ্নিকুণ্ড। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য অনুযায়ী তাদের এই ক্ষেপণাস্ত্র হামলা ছিল অত্যন্ত নিখুঁত ও লক্ষ্যভেদী। সৌদি সামরিক জাহাজটিতে মুহূর্তেই দাউ দাউ করে আগুন ধরে যায়। বহরের একাধিক টহল নৌকা সমুদ্রের নোনা জলে তলিয়ে যায় এবং বাকিগুলো আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়। ইয়েমেনি বাহিনী হুঙ্কার দিয়ে জানিয়েছে, জল কিংবা স্থল যেখানেই সৌদি সামরিক উপস্থিতি দেখা যাবে সেখানেই আঘাত হানা হবে এবং তাদের ঘোষিত অবরোধের বিপরীতে অবরোধ নীতি কঠোরভাবে বহাল থাকবে। শুধু সমুদ্রেই নয়, ইয়েমেনের মরুভূমির বুকেও ছড়িয়ে পড়েছে এই তাণ্ডব। মারিবো প্রদেশের সাহন আল জিন সামরিক ক্যাম্পে অবস্থানরত সৌদি বাহিনীর একটি বিশাল অস্ত্রাগারে ভয়াবহ ড্রোন হামলা চালানো হয়েছে। ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সগর্বে ঘোষণা করেছেন, তাদের ড্রোনগুলো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং মুহূর্তের মধ্যেই পুরো সৌদি সামরিক সুবিধাটি ছাইয়ে পরিণত হয়েছে। লোহিত সাগরে এসব একের পর এক হামলার মুখে চরম কৌশলগত সংকটে পড়েছে রিয়াদ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। সৌদি আরব এখন চরম গোপনীয়তার আশ্রয় নিচ্ছে এবং নিজেদের অপরিশোধিত তেল পরিবহনে বাধ্য হয়ে বিকল্প পথ ব্যবহার করছে। লোহিত সাগরের ইয়াংবু বন্দর থেকে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ায় এখন সুয়েজ খাল ও মিশরের সুমেত পাইপলাইন ব্যবহার করে তেল সরানোর চেষ্টা চালাচ্ছে তারা। থেকে সানার সামরিক নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে, আন্তর্জাতিক কোনো চাপের মুখে তারা নতি স্বীকার করবে না। যতক্ষণ না সৌদি সামরিক অভিযান পুরোপুরি বন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইয়েমেনি সামরিক অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে তারা সতর্ক করে দিয়েছে, মারিবো কিংবা আল জার্ভ অঞ্চলে যে কোনো ধরনের সামরিক নাড়াচাড়াকে তারা সৌদির শত্রু ভাবাপন্ন পদক্ষেপ হিসেবেই ধরে নেবে এবং তাদের হাতে থাকা সব ক্ষমতা এখনও ব্যবহার করা বাকি। সংঘাতের এই রক্তক্ষয়ী উত্তাপ শুধু ইয়েমেনে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতেও। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী সামাজিক নিয়ম লঙ্ঘনের দায়ে প্রণালী থেকে একটি তেল ট্যাঙ্কার জব্দ করেছে ইরানি বাহিনী, যা বর্তমানে কেশম দ্বীপের কাছে নোঙর করে রাখা হয়েছে। যদিও এরবিল হামলায় ইরান জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে তেহরান। লেবানন ও গাজা সীমান্তেও ইসরায়েলি বাহিনীর আগ্রাসন এখন চরম সীমায়। দক্ষিণ লেবাননের বনি হায়ান, দাওয়া, কফর রুমান এবং জাউতার আল শারকিয়ায় একের পর এক বোমা বর্ষণ, ভারী ধ্বংসযজ্ঞ এবং ড্রোন হামলা চালিয়েছে তেল আবিব। অন্যদিকে অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনুসের শেখ নাসের এলাকায় চালানো হয়েছে নির্মম ও নির্বিচার কামান হামলা, যা নিরীহ বেসামরিক মানুষকে ঠেলে দিচ্ছে এক চরম মানবিক বিপর্যয়ের দিকে। মধ্যপ্রাচ্যের এই বহুমুখী সংঘাতের ঢেউ আছড়ে পড়ছে বিশ্ব অর্থনীতিতেও। তেলের বাজারের অস্থিতিশীলতায় যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভের মজুদ কমে 1982 সালের পর সর্বনিম্নে এসে ঠেকেছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুতে এখন কেবল বারুদের গন্ধ নয়, জমছে দীর্ঘদিনের জমে থাকা তীব্র ক্ষোভ আর আস্থার সংকট। ওয়াশিংটন আর তেহরানের মধ্যকার প্রলম্বিত এই সংঘাত পারস্য উপসাগরীয় অঞ্চলের রাজপথ থেকে শুরু করে সুউচ্চ রাজপ্রাসাদ পর্যন্ত কাঁপিয়ে তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালি রণকৌশল আর কূটনৈতিক ব্যর্থতা আজ উপসাগরীয় মিত্রদের এমন এক দোলাচলে ফেলে দিয়েছে যেখানে বন্ধুত্বের চেয়ে নিঃসঙ্গ নিরাপত্তাহীনতাই বেশি প্রকট। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত আর বাহরাইনের নীতি নির্ধারকদের মনে আজ প্রশ্ন উঠেছে, যাদের ওপর তারা দশকের পর দশক ধরে অন্ধের মতো ভরসা করে এসেছেন, সেই যুক্তরাষ্ট্র কি আদতে তাদের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ, নাকি কেবল নিজের ভূ রাজনৈতিক স্বার্থের বলি বানাচ্ছে? নাম প্রকাশে অনিচ্ছুক এক উপসাগরীয় কর্মকর্তার বিস্ফোরক মন্তব্যেই স্পষ্ট হয়ে ওঠে পুরো পরিস্থিতি। ট্রাম্প এই যুদ্ধ শুরু করেছেন আর এর মূল্য দিতে হচ্ছে আমাদের। গত কয়েক মাস ধরে চলা এই মরণপণ লড়াইয়ে পরিস্থিতি যখনই চরমে পৌঁছায় তখনই ডোনাল্ড ট্রাম্পের অপ্রত্যাশিত হুমকি আর পিছু হটার নীতি মিত্রদের আরও বেশি হতাশ করে তোলে। ওয়াশিংটনের বর্তমান প্রশাসনের কোনো সুনির্দিষ্ট বা স্থায়ী রূপরেখা নেই, বরং এক অনিশ্চিত ঘূর্ণাবর্তে ঘুরপাক খাচ্ছে তাদের মধ্যপ্রাচ্য নীতি। ফলে আরব ও পশ্চিমা কূটনৈতিক মহলে এখন এই আলোচনা জোরালো হচ্ছে যে মার্কিন পদক্ষেপগুলো এই অঞ্চলকে নিরাপদ করার বদলে আরও বেশি বিপজ্জনক করে তুলছে। এই ক্রমবর্ধমান আস্থাহীনতার সুদূর প্রসারী ধাক্কা ইতিমধ্যে লাগতে শুরু করেছে বৈশ্বিক ভূ রাজনীতিতে। সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিকে কেবল একটি সাধারণ মৈত্রী হিসেবে দেখছেন না বিশ্লেষকেরা। একে ওয়াশিংটনের প্রতি উপসাগরীয় দেশগুলোর এক নীরব লাল সংকেত বলে মনে করছেন ইউরোপীয় কূটনীতিকরা, যার মূল বার্তা হলো নিরাপত্তার জন্য কেবল যুক্তরাষ্ট্রের উপর আর নির্ভর করা যাচ্ছে না। যুদ্ধের সবচেয়ে বড় মাসুল দিতে হচ্ছে অর্থনৈতিক ও ভূ কৌশলগত দিক থেকে। হরমুজ প্রণালীর অচল অবস্থার পর লোহিত সাগরের বাবেল মানদেব প্রণালীতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সৌদি আরব সহ পুরো অঞ্চলের তেল রপ্তানি ও জ্বালানি অবকাঠামোকে পঙ্গু করে দিচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমায় ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ আর তেল শিল্প এলাকায় আগুনের লেলিহান শিখা বুঝিয়ে দিচ্ছে এই যুদ্ধের আঁচ কতদূর ছড়িয়ে পড়েছে। যুদ্ধের শুরুতে আবুধাবি বা রিয়াদের নীতি নির্ধারকরা হয়তো ভেবেছিলেন দ্রুত ও চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে তেহরানের আগ্রাসী নীতির অবসান ঘটবে, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যখন পরিষ্কার হয়ে গেল যে ইরানের পতনও ঘটছে না এবং হরমুজ
প্রণালীও খুলছে না, তখন থেকেই পাল্টাতে শুরু করে উপসাগরীয় অবস্থান। গত এপ্রিলের প্রথম দফার আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকেই মিত্রদের মনে গভীরে শেকড় গেড়ে বসে এক চরম হতাশা। মার্কিন প্রশাসনের আনা তথাকথিত সমঝোতা স্মারক বা MOU কে উপসাগরীয় নেতারা সির্ফ একটি তামাশা বলে উড়িয়ে দিয়েছেন, কারণ ওই সব চুক্তিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্রমবর্ধমান ভান্ডার কিংবা তেহরানের ছায়া গোষ্ঠীগুলোর আঞ্চলিক আগ্রাসনের সুনির্দিষ্ট কোনো সমাধান ছিল না। ফলে ওয়াশিংটনের খামখেয়ালি কূটনীতি এই সংকটকে আরও বেশি জটিল ও গোলমেলে করে তুলেছে। তবে এত কিছুর পরও এই দেশগুলোর সামনে বিকল্পের পথ বড়ই সংক্ষিপ্ত। কাতার ও বাহরাইনের বিশাল মার্কিন সামরিক ঘাঁটি এবং ওয়াশিংটনের অস্ত্র ও গোয়েন্দা সহায়তার উপর তাদের যে ঐতিহাসিক নির্ভরশীলতা তা এক মুহূর্তেই ছিন্ন করা সম্ভব নয়। এক চরম অসহায়ত্ব নিয়ে সেই উপসাগরীয় কর্মকর্তা যেন দীর্ঘশ্বাস ফেলেন, আমরা যাই করি না কেন যুক্তরাষ্ট্রকে না বলতে পারি না। সামনেই শরৎকালের আগমন, যখন মধ্যপ্রাচ্যের জমকালো সম্মেলন, উৎসব আর আন্তর্জাতিক ফর্মুলা 1 রেসের গর্জন মুখর দিনগুলোতে মুখরিত হওয়ার কথা ছিল পুরো অঞ্চল। কিন্তু সৌদি আরবের মর্যাদাপূর্ণ ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ বা মরুভূমির দাভোস খ্যাত শীর্ষ সম্মেলন সহ সব বড় আয়োজনের ভবিষ্যৎ আজ ঝুলছে অনিশ্চয়তার এক মস্ত বড় প্রশ্নচিহ্নের মুখে। আন্তর্জাতিক বিনিয়োগকারীরা এই অস্থির নিরাপত্তা পরিস্থিতিতে পা রাখতে কতটা সাহস পাবেন তা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে। হিরোশিমা ও নাগাসাকি ধ্বংসযজ্ঞের 8 দশক পর আবারও কোনো যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের আলোচনা, এমন খবরই এখন উদ্বেগ বাড়াচ্ছে বিশ্বজুড়ে। এবার আলোচনার কেন্দ্র ইরান এবং অভিযোগের তীর সরাসরি ট্রাম্প প্রশাসনের দিকে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি ও মিডল ইস্ট আই জানিয়েছে, চাঞ্চল্যকর এই দাবি করেছে যুক্তরাষ্ট্রের সাবেক কংগ্রেসম্যান মার্জরি টেলর গ্রিন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে ট্রাম্প প্রশাসনের উচ্চ পর্যায়ের কৌশলগত বৈঠকে আলোচনা চলছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনেও গ্রিনের একই দাবির কথা উঠে এসেছে। তার ভাষ্য, বিষয়টি কেবল অনুমান নয়, বরং প্রশাসনের ভেতরে এ নিয়ে আলোচনা হচ্ছে। তবে নিজের দাবির পক্ষে কোনো নথি বা নির্দিষ্ট সূত্র প্রকাশ করেননি তিনি। মার্কিন প্রশাসনের পক্ষ থেকেও এখন পর্যন্ত এমন কোনো পরিকল্পনার আনুষ্ঠানিক নিশ্চিতকরণ আসেনি। গ্রিন সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করা হলে চলমান সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে। নিজের বক্তব্যে তিনি 1945 সালের হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের পরমাণু হামলার কথাও স্মরণ করিয়ে দেন, যার ভয়াবহ প্রভাব কয়েক প্রজন্ম ধরে বহন করছে জাপান। অন্যদিকে রয়টার্স জানিয়েছে, ইরানকে পরমাণু অস্ত্রের মালিক হতে দেয়া হবে না, এমন অবস্থান আবারও পুনর্ব্যক্ত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরানকে সাদা পতাকা তুলে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন তিনি। ভারতীয় ভূখণ্ডের কয়েক কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পাকাপোক্ত ঘাঁটি গড়ে ফেলেছে চীনা পিপলস লিবারেশন আর্মি। ধীরে ধীরে তারা ভারতের আরও অভ্যন্তরে ঢুকে পড়ছে বলেও জানা গেছে। এছাড়া ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশে চীনা বাহিনী ভারতীয় সেনাবাহিনীকে গুরুত্বপূর্ণ কয়েকটি টহল পয়েন্টে যেতে বাধা দিচ্ছে এবং সীমান্তের জমি দখল করেছে বলে অভিযোগ উঠেছে, যার ফলে ভারত চীন সীমান্তে বেড়েই চলেছে উত্তেজনা। এমনটাই দাবি করেছে অরুণাচল প্রদেশের আপার সুবনশিরি জেলার সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দা জনজাতির একটি সংগঠন। তাদের অভিযোগ, চীনা সেনাদের দখলদারির ফলে গত 6 বছর ধরে ওই এলাকায় স্থানীয়দের চাষের কাজ এবং পশুচারণ বন্ধ হয়ে গেছে। যদিও ভারতীয় সেনার তরফে অভিযোগ খারিজ করে বিবৃতিতে বলা হয়েছে, অরুণাচল প্রদেশে চীনের সেনার অনুপ্রবেশ এবং সেখানে শিবির স্থাপনের অভিযোগ করে বিভিন্ন সংবাদ মাধ্যমে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা ভুল এবং ভিত্তিহীন। আজ 18 আগস্ট 2026 মঙ্গলবার সকাল। গতকাল ওয়াশিংটনে ভোরবেলা একটা ফোন সাক্ষাৎকার চলছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন সাংবাদিক প্রশ্ন করলেন, হরমুজ প্রণালী নিয়ে ইরান আর ওমান যে নিজেদের মধ্যে আলাদা করে কথা বলছে, সেটা নিয়ে আপনি কি ভাবছেন? উত্তরটা এক লাইনের, ওমান যদি পথে আসে আমরা ওদের বোমা মেরে উড়িয়ে দেব। আসল শব্দটা আরও কড়া ছিল, এই চ্যানেলে সেটা বলা যায় না, কিন্তু মানেটা এতটুকুও নরম নয়। দর্শক বন্ধুরা, ওমান আমেরিকার শত্রু নয়, উপসাগরে আমেরিকার সবচেয়ে পুরনো চুক্তির বন্ধু। বন্ধুত্বটা 1833 সাল থেকে চলছে, মানে 193 বছর। সেই বন্ধুকে গতকাল বোমা মারার হুমকি দেওয়া হলো। এখানে আমি একটু থামতে চাই। খবরটা প্রথমে দেখে আমারও মনে হয়েছিল ট্রাম্প আবার একটা কড়া কথা বলে ফেলেছেন, এর বেশি কিছু নয়। কিন্তু কাগজটা খুলে পড়ার পর ছবিটা পুরো বদলে গেল। ওমান যে কাজটা করছে বলে ট্রাম্প রেগে গেছেন, ঠিক সেই কাজটা করতে বলা আছে তার নিজের সই করা কাগজে। আমি কল্পনা করছি না, দফার নম্বরও আছে, একটু পরেই সেটা পড়ে শোনাবো। তার আগে কয়েকটা প্রশ্ন। ওমান ঠিক কি করেছে যে কাগজে ট্রাম্প নিজে সই করেছেন সেখানে ওমানের নাম আছে কেন? ওমান তো আগেই বলে দিয়েছে তারা জাহাজের উপর টাকা বসাতে চায় না। তাহলে হুমকিটা কিসের জন্য? গতকাল থেকে হরমুজ পার হতে কি টাকা লাগবে? আমেরিকা যদি সত্যিই জিতে থাকতো তাহলে একটা ছোট্ট আরব দেশকে ভয় দেখাতে হচ্ছে কেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, ট্রাম্প নিজেই যখন স্বীকার করছেন ইরানের সঙ্গে পর্দার আড়ালে কথা চলছে, তখন প্রকাশ্য আত্মসমর্পণ করতে বলছেন কেন? সবগুলোর উত্তর আজকের ভিডিওতে আপনারা পাবেন। দর্শক বন্ধুরা, আমি অনুপ বিশ্বাস আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটি। গল্পটা বুঝতে হলে আমাদের এখন 3টে তারিখে যেতে হবে। প্রথম তারিখ 18 জুন। ওই দিন আমেরিকা আর ইরানের 14 দফার সমঝোতাপত্রের কথা প্রকাশ্যে আসে। ট্রাম্প কাগজটাই সই করেছিলেন ফ্রান্সের ভার্সেয়াতে। আল জাজিরা জানাচ্ছে দুপক্ষের কেউই আসল কাগজটা ছাপেনি। একজন মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের ফোনে টেক্সটটা পড়ে শুনিয়েছেন। সেখান থেকেই দফাগুলো আমরা সবাই জানি। দ্বিতীয় তারিখ 24 জুন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আবুধাবিতে দাঁড়িয়ে যা বললেন
সেই লাইনটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, কারণ পরে এর দরকার হবে। এটা একটা আন্তর্জাতিক জলপথ। আন্তর্জাতিক জলপথে কোনো দেশ টোল বা ফি বসাতে পারে না, এই কথাটা মাথায় রাখুন। 3 তারিখ গতকাল 17 আগস্ট, সমঝোতাপত্রের 60 দিন শেষ, কোনো চুক্তি হয়নি। আর এখানে একটা কথা মনে করিয়ে দিই, গত ভিডিওতে আমরা এই জায়গাতেই বলেছিলাম নজর রাখতে হবে একটা জিনিসের উপর, ওমানের সঙ্গে ইরানের নতুন নৌপথের এই বোঝাপড়াটা সত্যি ঘোষণা হয় কিনা। দর্শক বন্ধুরা, উত্তরটা একদিনেই এসে গেল। গতকাল তেহরান জানালো ওমানের সঙ্গে নতুন নৌপথের মানচিত্র নিয়ে বোঝাপড়া হয়ে গেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকে বলেছেন, দুই দেশ এখন একটা যৌথ বিবৃতির খসড়া তৈরি করছে। যে খবর জানা যাচ্ছে, নতুন পথে জাহাজ ঢুকবে ইরানের উপকূল ঘেঁষে আর বেরোবে ওমানের দিক দিয়ে। কয়েক ঘন্টার মধ্যে ট্রাম্পের বোমার হুমকি। ঠিক আছে, এবার মূল কথায় আসি। দফাটার ভাষাটা খেয়াল করুন। সমঝোতাপত্রের 5 নম্বর দফায় লেখা আছে, ইরান সর্বোচ্চ চেষ্টা করবে যাতে বাণিজ্যিক জাহাজ নিরাপদে যাতায়াত করতে পারে, মাত্র 60 দিনের জন্য, কোনো টাকা ছাড়া। শব্দটা ধরুন, মাত্র। একটা কাগজে যখন কেউ লেখে মাত্র 60 দিনের জন্য বিনামূল্যে, তখন সে একটা জিনিসই বলছে, 61 নম্বর দিন থেকে এটা বিনামূল্যে নয়। গতকাল ছিল 60 নম্বর দিন, আজ 61। আর ওই একই দফার পরের লাইনটা আরো গুরুত্বপূর্ণ। লেখা আছে, ইরান ওমানের সঙ্গে আলোচনা করবে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ পরিচালনা এবং সামুদ্রিক পরিষেবা ঠিক করার জন্য। কিন্তু 1 মিনিট, তাহলে দাঁড়াচ্ছে এই ইরান আর ওমান মিলে হরমুজের ব্যবস্থা ঠিক করবে। এটা ইরানের কোনো চালাকি নয়, এটা লেখা আছে সেই কাগজে যেটাই ট্রাম্প নিজে সই করেছেন। আর গতকাল তিনি ওমানকে বোমা মারার হুমকি দিলেন ঠিক সেই কাজটা করার জন্য। এই জায়গাটা মনে রাখবেন। এখন আপনি বলতেই পারেন, ঠিক আছে, ওমান হয়তো ইরানের হয়ে খেলছে, তাই আমেরিকা এখন খেপে গেছে ওর উপরে। এটা তো স্বাভাবিক সন্দেহ। না, একটু দাঁড়ান, তথ্য এখানে উল্টো কথা বলছে। এখন এই 3টে জিনিস পাশাপাশি রাখুন। ওমানের পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যেই বলেছেন, ওমান জাহাজের উপর যাতায়াতের ফি বসানোর পক্ষে নয়, কারণ আন্তর্জাতিক আইনে সেটা চলে না। ওমান এই অবস্থান জাতিসংঘকেও জানিয়েছে। এর আগে মার্কিন অর্থমন্ত্রীর সঙ্গে এক ওমানি কূটনৈতিক আলাদা আলোচনাতেও মাস্কাটে আশ্বাস দিয়েছিল যে প্রণালীতে টোল বসানোর কোনো পরিকল্পনা তাদের নেই। মানে সহজ করে বললে, ওমান আমেরিকাকে যা শুনতে চায় ঠিক তাই বলেছে, প্রকাশ্যে বলেছে, জাতিসংঘকে বলেছে, বন্ধ ঘরে বলেছে, তারপরেও বোমার হুমকি। এবার আপনি হিসাবটা মিলিয়ে দেখুন, মিলছে না। আর ঠিক এখানেই আসল খবর। আসল ভয়টা টোল নয়, আসল ভয় হলো হরমুজ যদি ইরান আর ওমানের বোঝাপড়ায় খুলে যায়, তাহলে সেই দরজার চাবিটা ওয়াশিংটনের হাতে থাকে না। এবার সংখ্যাগুলো দেখুন, ছবিটা পরিষ্কার হবে। যুদ্ধের আগে হরমুজ দিয়ে রোজ 120 থেকে 140টা জাহাজ যেত। এই পথে যেত দিনে প্রায় 2 কোটি ব্যারেল তেল, দুনিয়ার তেল গ্যাস রপ্তানির 5 ভাগের 1 ভাগ। আর গত শনিবার গেছে 5টা জাহাজ, তার আগের সপ্তাহান্তে গিয়েছিল 31টা। 140 থেকে 5, এই দুটো সংখ্যা আপনি পাশাপাশি রাখুন। যুদ্ধের সময় কিছু জাহাজ ইরানের সঙ্গে আলাদা করে দর কষে পার হয়েছে। রিপোর্টার ভাষাটা খেয়াল করুন। আল জাজিরা লিখছে, কোনো জাহাজ একবার পার হওয়ার জন্য $20 লক্ষ পর্যন্ত দিয়েছে, একটা জাহাজ একবার। এই সংখ্যাটা কিন্তু ছোট নয়। দেখুন দর্শক বন্ধুরা, এই জায়গায় ব্যাপারটার তেল রাজনীতি থাকে না, এটা আমাদের ঘরে এসে ঢোকে। বাংলাদেশ তার তেলের 95% আর গ্যাসের 30% বাইরে থেকে কেনে। এপ্রিল মাসে বাংলাদেশের 6টা জ্বালানিবাহী জাহাজ এই প্রণালীতেই আটকে পড়েছিল। ইরানের নিরাপত্তা পরিষদ আলাদা অনুমতি দেওয়ার পর সেগুলো পার হতে পারে। এবার আপনি একটা সহজ প্রশ্ন করুন নিজেকে, আজ থেকে যদি এই পথে ফি বসে, সেই টাকাটা শেষ পর্যন্ত কার পকেট থেকে যাবে? জাহাজ কোম্পানি সেটা নিজের ঘাড়ে রাখবে না, ওটা যোগ হবে তেলের দামে, এলপিজি সিলিন্ডারের দামে, বাস ভাড়ায়। দূরের এক প্রণালীর এক লাইন, আর আমাদের রান্নাঘরে সেই টান। আর এখানে আমার নিজের একটা প্রশ্ন আছে, যেটা কোনো বড় সংবাদ মাধ্যম দেখলাম না। সংবাদ মাধ্যমে সবাই লিখছে ট্রাম্প ওমানকে হুমকি দিয়েছেন, কিন্তু কেউ জিজ্ঞেস করেনি ওমান জবাবে কি বলল। কিছুই বলেনি। গতকাল সারাদিন মাস্কাট থেকে একটা লাইনের বিবৃতিও আসেনি। এই নীরবতাটাই বরং গুরুত্বপূর্ণ। যে দেশ চুপ থাকে সে হয় ভয় পেয়েছে, নয় তার হাতে এমন কিছু আছে যা এখনই দেখানোর তাড়া নেই। আমার কাছে অন্তত দ্বিতীয়টাই বেশি সম্ভব মনে হচ্ছে, কারণ মানচিত্রটা যাদের হাতে তাদের তাড়া থাকার কথা নয়। আর ঠিক এই জায়গায় গতকালকে আরেকটা কথা ঢুকে পড়ে। ট্রাম্প ওই একই সাক্ষাৎকারে দুটো কথা বলেছেন। একটা দিক হলো ইরানের সাদা পতাকা তুলে আত্মসমর্পণ করা উচিত, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি স্বীকারও করেছেন ইরানের বিপ্লব গার্ড বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আমেরিকার সরাসরি যোগাযোগ চলছে, মধ্যস্থতাকারী ছাড়া ইরানের রাজনৈতিক নেতৃত্বকে পাশ কাটিয়ে। তিনি আরও বলেছেন, আমার কোনো সময়সূচি নেই, আমার কোনো তাড়া নেই। এখানে আপনি একটু নিজেই ভেবে দেখুন, যিনি জিতছেন তিনি সময়সূচি ঘোষণা করেন, যিনি আটকে গেছেন তিনি বলেন আমার তাড়া নেই। তেহরানও গতকাল পিছু হটেনি। ইরান বলেছে কাগজে 60 দিনের কোনো চূড়ান্ত সময়সীমা লেখাই ছিল না, আর ইরান চাপ বা আলটিমেটামের নিচে নীতি ঠিক করে না। আইআরজিসির এক শীর্ষ কর্মকর্তা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, এখন থেকে ইরানের প্রতিরক্ষা কৌশল রক্ষণাত্মক থেকে আক্রমণাত্মক দিকে যাচ্ছে, আর শত্রুরই কৌশলগত চমকের জন্য প্রস্তুত থাকা উচিত। এটা ইরানের সরকারি সংবাদ মাধ্যমের বরাতে বলা কথা, স্বাধীনভাবে যাচাই করা যায়নি। আচ্ছা, এবার সামনের দিকটা ভাবুন। এখান থেকে 3টে রাস্তা খোলা আছে। প্রথম রাস্তা, ইরান আর ওমান যৌথ বিবৃতিটা দিয়ে দেয়, প্রণালী আংশিক খোলে, ফি নেওয়া হয় পরিষেবা নাম দিয়ে। কাগজে আমেরিকা হারে না, কিন্তু হরমুজের চাবিটা হাতছাড়া হয়েছে। এই রাস্তাটাই এই মুহূর্তে সবচেয়ে কাছে। দ্বিতীয় রাস্তা, আমেরিকা জোর করে প্রণালী খোলায়,
নৌবহর দিয়ে জাহাজ পাহারা দিয়ে নিয়ে যায়। কাগজে সম্ভব, বাস্তবে কঠিন, কারণ মাইন আছে কিনা কেউ নিশ্চিত নয়, আর বিমা কোম্পানিগুলো এখনো রাজি হচ্ছে না। তৃতীয় রাস্তা, আর সত্যি বলতে এটাই এখন চলছে, না যুদ্ধ না শান্তি। কাগজের মেয়াদ শেষ, চুক্তি নেই, প্রণালী প্রায় বন্ধ, আর দুপক্ষ পর্দার আড়ালে কথা বলছে অথচ প্রকাশ্যে হুমকি দিচ্ছে। সব মিলিয়ে ছবিটা এই দাঁড়াচ্ছে, যে কাগজটা যুদ্ধ থামানোর জন্য লেখা হয়েছিল সেই কাগজের 5 নম্বর দফাই আজ সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে ওয়াশিংটনের সামনে। কারণ ওই দফাটা ইরানকে ওমানের সঙ্গে বসতে বলেছিল, আর বিনামূল্যের সময়টা বেঁধে দিয়েছিল মাত্র 60 দিন। শুরুতে যে হুমকির কথা বলেছিলাম, এবার আপনি বুঝতে পারছেন সেটা কেন এতটা বেপরোয়া শোনাচ্ছিল। 193 বছরের বন্ধুকে বোমা মারার হুমকি কেউ শান্তির জায়গা থেকে দেয় না। তাই আগামী কয়েকদিন দুটো জিনিসের দিকে নজর রাখতে হবে। 1, ইরান আর ওমানের যৌথ বিবৃতিটা সত্যি বেরোয় কিনা, আর তাতে ফির কথা থাকে কিনা। 2, ওমান ট্রাম্পের হুমকির কোনো আনুষ্ঠানিক জবাব দেয় কিনা। আর একটা প্রশ্নের উত্তর আজও পাওয়া গেল না। ওই একই কাগজের 6 নম্বর দফায় ইরানের পুনর্গঠনের জন্য অন্তত $300 বিলিয়ন কথা লেখা আছে। 7 দিনে তার $1ও যায়নি। এই সুতোটা আমরা ছাড়ছি না। দর্শক বন্ধুরা, আজ আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার বিচারে ট্রাম্প ওমানকে হুমকি দিলেন শক্তি দেখাতে, নাকি হাতের তাস ফুরিয়ে যাচ্ছে বলে? একটা গুরুত্বপূর্ণ লেখা, আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প, খুবই গুরুত্বপূর্ণ। আগামী দিনে মধ্যপ্রাচ্যের সাথে আমেরিকার যে রসায়ন, সেই রসায়ন হয়তো পাল্টে যাবে। আগে এক সময় এমন ছিল যে আরব দেশগুলো তাদের রক্ষক হিসেবে তারা মনে করতো, আল্লাহর পরেই বোধহয় আমেরিকাকে মনে করতো যে আমেরিকা তাদেরকে রক্ষা করবে। এই জন্য তারা বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে, প্রচুর ঘাঁটি, এই সমস্ত ঘাঁটির সমস্ত খরচ আরব দেশগুলো বহন করছে। কিন্তু এখন সেই ঘাঁটিগুলি অকার্যকর। এই ঘাঁটি দিয়ে আরব দেশগুলোকে রক্ষা করতে পারেনি আমেরিকা। ফলে চরম হতাশ এবং ক্ষুব্ধ হয়ে তারা প্রথমে ত্রিদেশীয় মক্কা প্রতিরক্ষা জোট করছে, তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান, এখন মিশরও অন্তর্ভুক্ত হচ্ছে। ধারণা করা যায় আস্তে আস্তে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার এরাও যুক্ত হবে। অর্থাৎ একটা মুসলিম ন্যাটো বা ইসলামিক ন্যাটো হচ্ছে, যারা নিজেরাই রক্ষা করবে। কারণ আরব দেশের অর্থ আছে, তাদের বিজ্ঞান নেই, প্রযুক্তি নেই। এখন সেই বিজ্ঞান প্রযুক্তিটা তারা টেনে আনবে। ইরান যেভাবে বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে তারা নিজস্ব বলিয়ান হয়েছে, আরব দেশগুলো এখন সেভাবেই শক্তিশালী হয়ে উঠতে চাচ্ছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধ টানা 5 মাসের বেশি সময় ধরে চলার পরও কোনো সমাধানের উপায় না থাকায় ক্রমশ চরম হতাশ হয়ে উঠছেন মার্কিন মিত্র হিসেবে পরিচিত উপসাগরীয় দেশগুলোর নেতারা। 5 মাসেও সমাধান করতে পারেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতি এবং শান্তি চুক্তি নিয়ে তার পরস্পর বিরোধী বক্তব্যে ক্ষুব্ধ হয়ে বৈরুত থেকে রিয়াদ পর্যন্ত 5টি প্রভাবশালী দেশ এখন নিজেদের অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। এবং ইরান বলেছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো আর আগের অবস্থায় ফিরে যেতে দেওয়া হবে না। অর্থাৎ এখন সেগুলো মোটামুটি অকার্যকর হয়ে গেছে, সেই ঘাঁটিগুলো আর আগের অবস্থায় ফিরে আসবে না। তার মানে মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের নিজেদেরকেই ঘাঁটি গড়ে তুলতে হবে, নিজেদের সেনাবাহিনী গড়ে তুলতে হবে। এই জন্য তারা প্রতিরক্ষা জোট করছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ট্রাম্পের প্রশাসনের এই যুদ্ধ মোকাবেলার ধরনে মারাত্মকভাবে ক্ষুব্ধ। যেভাবে তারা মোকাবেলা করছে, তারা মারাত্মকভাবে ক্ষুব্ধ। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উপসাগরীয় অঞ্চলে যে অর্থনৈতিক এবং নিরাপত্তা সংকট তৈরি হয়েছে, তার দায় যুক্তরাষ্ট্রের উপরই চাপাচ্ছেন আঞ্চলিক প্রতিনিধিরা। এই জন্য ইরানের উপর যে বড় পরিসরে হামলা চালানোর পরিকল্পনা, সেটা সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত বলছে না, দরকার নেই, এতে উল্টা আমরা ক্ষতি হব, সেই ক্ষতি তোমরা মিটাইতে পারবে না বা তোমরা সেটাকে রক্ষা করতে পারবে না। এক উপসাগরীয় কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেন, ট্রাম্প এই যুদ্ধ শুরু করেছেন আর মাসুল গুনছি আমরা। শুরু করছে তারা, মাসুল গুনতেছে আরব দেশগুলো। ইউরেশিয়া গ্রুপের বিশ্লেষক ফিরাস মাকসাদ জানান, মিত্র দেশগুলো এমন এক যুদ্ধে জড়িয়ে পড়েছে যা তারা কখনোই চায়নি। ট্রাম্পের ইরান নীতিকে তারা অস্থির এবং অপ্রত্যাশিত হিসেবে দেখছেন। যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি সরবরাহকারী দেশগুলো, অর্থাৎ এই আরব দেশগুলো। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে বাব আল মানদেব প্রণালী অবরোধের হুমকি দেওয়ায় সৌদি আরব তাদের তেলের রুট পরিবর্তনে বাধ্য হয়েছে। সেখানেও আমেরিকা কিছুই করতে পারেনি। এই পরিস্থিতিতে ওয়াশিংটনের উপর পুরোপুরি নির্ভর না করে বিকল্প সুরক্ষার পথ খুঁজছে দেশগুলো। সম্প্রতি সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে, যাকে ইউরোপীয় জ্যেষ্ঠ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের উপর আস্থা হারানোর স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখছেন। কুয়েত বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ বদর আল সাইব বলেন, যুক্তরাষ্ট্র এবং ইরানের জুনের সমঝোতা স্মারকে অঞ্চলের প্রধান দুটি উদ্বেগ, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলির সমর্থনের বিষয়টি বাদ দেওয়া হয়েছিল, যার ফলে চুক্তিটি টেকেনি। যাই হোক, মোট কথা এখন হয়তো খুব অল্প সময়ের মধ্যেই আমেরিকা সম্পর্কে উপসাগরীয় দেশগুলো একটা সিদ্ধান্তে চলে আসবে, যখন নাকি তারা তাদের জোটকে যত সক্রিয় করবে, আস্তে আস্তে আমেরিকার প্রভাব তত কমতে থাকবে এবং
মধ্যপ্রাচ্যে আদৌ এই ঘাঁটিগুলো থাকবে নাকি সংকুচিত করে ফেলবে সেই চিন্তা ভাবনা থেকে এখন অগ্রসর হচ্ছেন উপসাগরীয় অঞ্চলের নেতারা।